সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের অনুবাদ সাহিত্য, রোম্যান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভার সাহিত্য এবং মুসলিম কবিদের সম্পর্কে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের আলোচনার কেন্দ্রে একটা অদ্ভুত প্রশ্ন: কিভাবে বাংলা সাহিত্যের অন্যতম সেরা কিছু লেখা তৈরি হলো বাংলার বাইরে, মানে এক ভিন দেশি রাজার দরবারে? এটা কিন্তু একটা সাহিত্যিক গোয়েন্দা গল্পের মতো। একদম। আর এর উত্তর খুঁজতে গিয়ে আমরা আবিষ্কার করব হারানো এক জগৎ, আর দেখব কিভাবে মুসলিম কবিদের হাতে বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা হয়েছিল। এবং বিষয়টা আরও গভীর, কারণ এটা শুধু সাহিত্যের জন্ম নয়, এটা ছিল একটা পরিচয় তৈরির লড়াই। বাংলা ভাষা তখন নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো জুড়ে দিলে আমরা কি দেখতে পাই? আমরা কবি, কাব্য আর পৃষ্ঠপোষক, এই তিনের এক অসাধারণ ত্রিভুজ দেখতে পাব। এই গল্পটা শুধু পুরনো পুঁথির নয়, এটা আমাদের ভাষার শক্তি আর সাংস্কৃতিক আত্মবিশ্বাসেরও গল্প। তাহলে চলুন একেবারে গোড়া থেকেই শুরু করা যাক। একটা ভাষা যেটা মূলত মানুষের মুখের ভাষা, সেটা হঠাৎ করে কিভাবে এত উন্নত সাহিত্যের মাধ্যম হয়ে ওঠে? এর পেছনের রহস্যটা কি? রহস্যের একটা বড় অংশ জুড়ে আছে অনুবাদ। অনুবাদ? হ্যাঁ, তবে অনুবাদ বলতে আমরা আজকাল যা বুঝি, মানে গুগল ট্রান্সলেটের মতো শব্দ ধরে ধরে অনুবাদ, তেমনটা কিন্তু নয়। তাহলে কেমন? ডক্টর দীনেশ সেনের একটা খুব জরুরি কথা আছে। তিনি বলেছিলেন, কোনো ভাষাকে যদি শক্ত পায়ে দাঁড় করাতে হয়, তাহলে অন্য ভাষা থেকে ভালো ভালো লেখা অনুবাদ করে আনাটা খুব জরুরি। এর ফলে কি হয়? এর ফলে ভাষাটা নতুন ভাবনা, নতুন শব্দ আর নতুন প্রকাশভঙ্গি শিখে নিজেকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, মুসলমান শাসকরা আসার আগে কি বাংলা সাহিত্যের কোনো কদরই ছিল না, নাকি বিষয়টা আরও জটিল? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কদর অবশ্যই ছিল, চর্যাপদের মতো প্রাচীন নিদর্শন তো আমাদের আছেই, কিন্তু ডক্টর মোহাম্মদ এনামুল হকের একটা বিখ্যাত মন্তব্য দিয়ে বিষয়টা বোঝা সহজ হবে। সেই বিখ্যাত কথাটা? হ্যাঁ, তিনি বলেছিলেন, মুসলমানরা না এলে বাংলা ভাষা হয়তো গ্রামের সুন্দর বুনো ফুলের মতোই ফুটে আবার ঝরে যেত, কিন্তু শহরের বৈঠকখানায় বা রাজসভায় জায়গা পেত না। একদম, সেই জায়গাটা পেত না। তার মানে মুসলিম শাসকরা এসে এই বুনো ফুলকে ফুলদানিতে সাজিয়ে সবার সামনে তুলে ধরলেন। অনেকটা সেরকমই। তারা ফার্সির পাশাপাশি বাংলাকেও রাজসভার ভাষা হিসাবে মর্যাদা দিলেন। ফলে যা হলো, ভাষাটা শুধু কৃষকের মুখের বুলি না থেকে শিক্ষিত সমাজ আর রাজদরবারের ভাষায় পরিণত হলো। এটা ছিল পরোক্ষ অবদান। আর প্রত্যক্ষ অবদান? আর প্রত্যক্ষ অবদান তো ছিলই। কবিরা নিধেরা কলম ধরলেন এবং সম্পূর্ণ নতুন ধরনের সাহিত্য রচনা শুরু করলেন। এখানেই তো আসল মোড়, তাই না? কারণ মধ্যযুগের বাংলা সাহিত্য বললেই আমাদের মাথায় আসে মঙ্গল কাব্যের কথা। হ্যাঁ, আর মঙ্গল কাব্য মানে কিন্তু শুধু বই নয়। ঠিক। ভাবুন, এটা ছিল সেই সময়ের ব্লকবাস্টার সিনেমার মতো। গ্রামের পর গ্রাম মানুষ জড়ো হতো, গায়েনরা সুর করে গাইত, দেবদেবীর গল্প শুনে মানুষ কাঁদত, হাসত। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল। হ্যাঁ, এগুলোর উদ্দেশ্যই ছিল দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা। এর বাইরে গিয়ে মানুষের প্রেমের গল্প বলাটা ছিল একটা বিরাট সাহসের ব্যাপার। আর মুসলিম কবিরা ঠিক সেই সাহসের কাজটাই করলেন। তারা দেবদেবীর জগৎ থেকে বেরিয়ে এসে মানুষের প্রেমের গল্প বলা শুরু করলেন। ঠিক তাই, কারণ তাদের ধর্মীয় বিশ্বাসে দেবদেবীর মূর্ত কল্পনার জায়গা ছিল না। তাই তারা মানুষের আবেগ, প্রেম, বিরহ, যুদ্ধ আর অ্যাডভেঞ্চারের দিকে মন দিলেন। ডক্টর সুকুমার সেন তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। হ্যাঁ, ওর মতে এই রোমান্টিক কাহিনী কাব্য বা প্রণয়োপাখ্যানের জগতে মুসলমান কবিদের একছত্র আধিপত্য ছিল। তাদের লক্ষ্য ছিল শিল্প তৈরি করা, মানুষকে রসের যোগান দেওয়া, কোনো দেবতার মাহাত্ম্য প্রচার নয়। কিন্তু এই যে অসাধারণ প্রেমের গল্পগুলো, ইউসুফ জুলেখা বা পদ্মাবতী, এগুলোর উৎস কি ছিল?
এগুলো কি বাংলার নিজস্ব লোককথা থেকে নেওয়া? মজার ব্যাপার হলো বেশিরভাগ কাহিনীর উৎস বাংলার বাইরে। যেমন ধরুন, এই ধারার প্রথম সার্থক কবি শাহ মোহাম্মদ শগের। তিনি তো গৌড়ের সুলতানের সময়কার। হ্যাঁ, সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে লিখেছিলেন ইউসুফ জুলেখা। এই গল্পটা তিনি নিয়েছিলেন পারস্যের মহাকবি জামির কাব্য থেকে। দাঁড়ান, তাহলে তো একটা বড় প্রশ্ন চলে আসে। গল্পের প্লট, চরিত্র সবই যদি ফার্সি বা হিন্দি থেকে নেওয়া হয়, তাহলে এটাকে বাংলা সাহিত্য বলাটা কি ঠিক? বা এটাকে নবনির্মাণ বলাটা কি একটু বাড়াবাড়ি নয়? চমৎকার প্রশ্ন। এখানেই তো কবিদের আসল জাদু। তারা শুধু গল্পের কঙ্কালটা নিতেন, শুধু কাঠামোটা। হ্যাঁ, তারপর তাতে রক্ত মাংস প্রাণ দিতেন একদম বাঙালির মতো করে। ধরুন ইউসুফ জুলেখার গল্পটা কোরআন বা ফার্সি সাহিত্যে যেভাবে আছে, শগীর সেটাকে এমনভাবে সাজালেন যেন মনে হয় ঘটনাটা বাংলার কোনো এক গ্রামের। মানে পরিবেশটা পুরো বাংলার। একদম। তিনি বাংলার প্রকৃতি, বাংলার সমাজ, বাংলার মানুষের মনের কথা সবকিছু মিশিয়ে দিতেন। তাই এগুলোকে নিছক অনুবাদ না বলে ভাবানুবাদ বা নবনির্মাণ বলাই যুক্তিযুক্ত। ভিনদেশি গল্প এভাবেই আমাদের দেশের সম্পদ হয়ে উঠছিল। এই আলোচনাটা আমাদের আবার সেই মূল রহস্যের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই সাহিত্য চর্চার সবচেয়ে উর্বর জমিটা কিন্তু বাংলায় ছিল না, ছিল বাংলার বাইরে, আরাকানে। যা আজ মায়ানমারের অংশ। বাংলা সাহিত্যের নাম রোসাং। এটা কিভাবে সম্ভব হলো? আরাকানের ভৌগোলিক অবস্থানটাই হল অদ্ভুত। একদিকে পাহাড় দিয়ে বার্মার মূল ভূখণ্ড থেকে আলাদা, আর অন্যদিকে বঙ্গোপসাগরের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে যুক্ত। ফলে এটা হয়ে উঠেছিল বাংলা, বর্মী, এমনকি পর্তুগিজ সংস্কৃতির এক দারুণ মিলন কেন্দ্র। আজকের ভাষায় যাকে বলে একটা কসমোপলিটন হাব। আর সেখানকার রাজারা ছিলেন বৌদ্ধ, কিন্তু তারা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করছিলেন। এটা তো আরও বেশি অবাক করার মতো। হ্যাঁ, এবং এটা শুধু দেখানোর জন্য ছিল না, এটা ছিল সেই সময়ের গ্লোবাল কারেন্সির মতো। বাংলার সুলতানদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব এত বেশি ছিল যে আরাকানের রাজারা বুঝতেন। কি বুঝতেন? তারা বুঝতেন এই মুসলিম পরিচয়টা, যেমন নিজেদের নামের পাশে শাহ বা সুলতান ব্যবহার করা, বা মুদ্রার এক পিঠে ফার্সি অক্ষরে কলেমা খোদাই করা, এগুলো করলে বাণিজ্য এবং রাজনীতি দুটোতেই সুবিধা হবে। মানে এটা ধর্মের চেয়েও বেশি ক্ষমতার ভাষা ছিল। একদম। আর এই পুরো বিস্তৃত অধ্যায়টা যিনি আমাদের সামনে তুলে এনেছেন, সেই সাহিত্যিক গোয়েন্দা হলেন আব্দুল করিম, সাহিত্য বিশারদ। তিনি প্রথম এই পুঁথিগুলো আবিষ্কার করে আমাদের জানান যে কি বিশাল একটা ভাণ্ডার লুকিয়েছিল। তাহলে এই আশ্চর্য রাজসভার সেরা তারা কারা কারা ছিলেন? কার নাম প্রথমে আসবে? নিঃসন্দেহে দৌলত কাজী। তাকে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি বলা হয়। তার বিখ্যাত কাব্য সতী ময়না ও লোরচন্দ্রানী। হ্যাঁ, তিনি গতানুগতিক পৌরাণিক কাহিনীর বদলে একেবারে রক্ত মাংসের মানুষের প্রেম, আবেগ আর মানসিক টানাপোড়েনকে তুলে ধরেছিলেন, যা ছিল একেবারে নতুন। কিন্তু দৌলত কাজীর গল্পে একটা অদ্ভুত নাটকীয় মোড় আছে, তাই না? আছে, এবং সেটা বাংলা সাহিত্যের ইতিহাসের অন্যতম সেরা একটি ঘটনা। আরাকানের রাজা শ্রী সুধর্মার সমসচিব আশরাফ খানের অনুরোধে তিনি কাব্যটি লেখা শুরু করেন। কিন্তু তিনি শেষ করতে পারেননি। ১৬৩৮ সালে তার হঠাৎ মৃত্যু হয়। কাব্যটি অসমাপ্ত থেকে যায়। তারপর কেটে গেল প্রায় ২১টা বছর। ২১ বছর মানে একটা পুরো প্রজন্ম। ভাবা যায়, পাণ্ডুলিপিটা কি এতদিন সযত্নে রাখা ছিল? কেউ ভুলে যায়নি? ঠিক এখানেই তো ঘটনাটা অবিশ্বাস্য। পাণ্ডুলিপিটা সযত্নে রাজসভায় রক্ষিত ছিল। আসলে দৌলত কাজী যে অবিশ্বাস্য কাজটা অসমাপ্ত রেখে গেলেন, সেটা শেষ করার জন্য যে কোনো সাধারণ কবি যথেষ্ট ছিলেন না। এর জন্য তো আরো বড় মাপের কেউ দরকার ছিল। হ্যাঁ, এমন একজনের দরকার ছিল যার পাণ্ডিত্য আর কবিত্ব দুটোই ছিল কিংবদন্তি তুল্য। আর ঠিক এখানেই আরাকানের মঞ্চে প্রবেশ করছেন মহাকবি সৈয়দ আলাওল। কত সালে? ১৬৫৯ সালে তিনি সেই অসমাপ্ত কাব্যটি সম্পূর্ণ করেন। এটা তো সিনেমার মতো শোনাচ্ছে। একজন কবির শুরু করা কাজ ২১ বছর পর আর এক কিংবদন্তি শেষ করছেন। এটা শুধু দুটো কাব্যের মিলন নয়, যেন দুটো প্রজন্মের মেলবন্ধন। বাংলা সাহিত্যে এমন ঘটনা আর দ্বিতীয়টি নেই। এবার আসা যাক সৈয়দ আলাউলের কথায়।
তাকে তো শুধু আরাকান সভার নয়, সমগ্র মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয়। অবশ্যই তার কাজের বিস্তার দেখলে অবাক হতে হয়। মানে তিনি তো শুধু এক ধরনের লেখা লেখেননি। একেবারেই না। একদিকে তিনি মালিক মোহাম্মদ জাইসির হিন্দি কাব্য পদুমাবাদ অবলম্বনে লিখছেন পদ্মাবতী, যেখানে প্রেম আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার। আবার অন্যদিকে সিকান্দার নামার মতো বীরত্বের কাহিনীও লিখছেন। ঠিক ধরেছেন, নিজামি গাঞ্জুইর ফার্সি কাব্য অবলম্বনে লিখছেন সিকান্দার নামা, যা আলেকজান্ডারের বীরত্বের কাহিনী। এর বাইরেও হপ্তপয়কার বা সাইফুল মুলুক বদিউজ্জামালের মতো রোমান্টিক কাব্য তো আছেই। তার মানে তার মৌলিক কাজও ছিল, তিনি শুধু অনুবাদ বা রূপান্তরের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। অবশ্যই তিনি সঙ্গীত নিয়েও লিখেছিলেন রাগ তালনামা আর নীতিশাস্ত্র নিয়ে তোহফা। তার মানে তিনি একাধারে কবি, পণ্ডিত এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। একজন সত্যিকারের জিনিয়াস। আর এই জিনিয়াসের পিছনেও তো একজন পৃষ্ঠপোষক ছিলেন, এবং সেই গল্পটাও তো কম আশ্চর্যের নয়। একেবারেই নয়। আলাওলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কোরেশি মাগান ঠাকুর, যিনি নিজে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন অত্যন্ত শক্তিমান কবিও ছিলেন। ভাবুন একবার, একজন প্রধানমন্ত্রী যিনি নিজে একজন প্রথম সারির কবি, তিনি আরেকজন কবিকে পৃষ্ঠপোষকতা করছেন। এটা শুধু টাকা বা আশ্রয় দেওয়া নয়। না, এটা হলো প্রতিভাকে চিনে তাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। আর মাগুন ঠাকুরের নিজেরও তো উল্লেখযোগ্য কাজ আছে। তার লেখা চন্দ্রাবতী কাব্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ যেই সময়ে সাহিত্য ছিল মূলত অনুবাদ বা ভাবানুবাদ নির্ভর, সেই সময়ে তার এই কাব্যটি ছিল একটি মৌলিক রচনা। তিনি অন্যের গল্প না বলে নিজের গল্প বলার সাহস দেখিয়েছিলেন। একদম, এটাই আরাকান রাজসভার সৃজনশীলতার পরিবেশটাকে চিনিয়ে দেয়। আরাকানে যখন এত কিছু ঘটছে, তখন বাংলার মূল ভূখণ্ডেও তো একজন কবি ভাষার জন্য এক অন্যরকম লড়াই করছিলেন, তাই না? হ্যাঁ, এবং সেই লড়াইটা আজও আমাদের নাড়া দেয়। তিনি আব্দুল হাকিম। সপ্তদশ শতকে দাঁড়িয়ে তিনি তার বঙ্গবাণী কবিতায় যে কথাগুলো লিখেছিলেন তা অসাধারণ। যে সবে বঙ্গেতে জন্মি, হিংসে বঙ্গবাণী, সেসদ কাহার জন্ম নির্ণয় ন জানি। এই লাইন দুটো তো কিংবদন্তি, কিন্তু এর পেছনের কারণটা কি ছিল? কারা বাংলাকে হিংসা করছিল? তৎকালীন শিক্ষিত সমাজের একটা অংশ মনে করত জ্ঞান বিজ্ঞানের ভাষা হলো আরবি ফার্সি, বাংলা ছিল তাদের কাছে ছোট লোকের ভাষা। একটা সাংস্কৃতিক হীনমন্যতা। ঠিক, এই সাংস্কৃতিক হীনমন্যতার বিরুদ্ধে আব্দুল হাকিমের উচ্চারণ ছিল এক জোরালো প্রতিবাদ। তিনি শুধু ভাষার প্রতি ভালোবাসা দেখাননি, ভাষাকে অবজ্ঞা করাকে তিনি নিজের শিকড়কে অস্বীকার করার শামিল বলে মনে করেছেন। তার মানে নিজের ভাষাকে প্রতিষ্ঠা করার একটা লড়াইও ভেতরে ভেতরে চলছিল। তাহলে পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। শাহ মোহাম্মদ সগীর থেকে শুরু করে কীর্তিবাস, মালাধর বসু, দৌলত কাজী বা আলাওল, এই বিশাল সাহিত্যকর্মের পেছনে রাজা, সুলতান বা অমাত্যদের একটা বিরাট ভূমিকা ছিল। একদম। এই পৃষ্ঠপোষকতা ছাড়া মধ্যযুগের বাংলা সাহিত্যের এই সোনালী অধ্যায় হয়তো সম্ভবই হতো না। যেমন ধরুন, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করেছিলেন। আবার সুলতান রুকুন উদ্দিন বারবক শাহের কাছ থেকে গুণরাজ খান উপাধি পেয়েছিলেন মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের জন্য। হ্যাঁ, এটা প্রমাণ করে শাসকরা ধর্মের ভিত্তিতে নয়, প্রতিভার ভিত্তিতে কবিদের সম্মান করতেন। তারা সাহিত্যের গুরুত্ব বুঝতেন এবং কবিরা সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন। তাহলে আজকের এই লিটারেরি ডিটেকটিভ স্টোরি থেকে আমরা কয়েকটা মূল সূত্র খুঁজে পেলাম। প্রথমত, মধ্যযুগে মুসলিম কবিদের হাতে দেবদেবীর গল্পের বাইরে গিয়ে মানবীর প্রেম কাহিনী কেন্দ্রিক এক নতুন সাহিত্যধারার জন্ম হয়। দ্বিতীয়ত, এই ধারার অনুপ্রেরণা এসেছিল মূলত ফার্সি আর হিন্দি সাহিত্য থেকে, কিন্তু কবিরা তাকে সম্পূর্ণ বাঙালি রূপে নতুন করে নির্মাণ করেছিলেন। তৃতীয়ত, এই সাহিত্য চর্চার এক অভাবনীয় কেন্দ্র ছিল বাংলার বাইরের আরাকান রাজসভা, যা ছিল এক বহু সাংস্কৃতিক মিলনক্ষেত্র। আর সবশেষে এই পুরো কর্মকাণ্ডের পেছনে ছিল রাজসভার সক্রিয় পৃষ্ঠপোষকতা, যা ছাড়া এই বিপ্লব সম্ভবই ছিল না। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা শুধু রেখে যেতে চাই। অবশ্যই। সেই সময়ের কবিরা বাইরের গল্পকে এমনভাবে আপন করে নিয়েছিলেন যা শুধু তাদের সাহিত্যিক দক্ষতাই দেখায় না, বরং তাদের গভীর সাংস্কৃতিক আত্মবিশ্বাসকেও তুলে ধরে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে,
তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।